আমাদের ভারতের যে শাসকেরা কেন্দ্রে ক্ষমতায় আছেন সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন। অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে। শেখ হাসিনাকে একটা হিন্দু জননী, একটা সেকুলার লিডার হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না এবং চিনতে চাননি। কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা। বাংলাদেশ সম্পর্কে একের পর এক ষড়যন্ত্র করে এবার নিজ দেশে মানুষের সমর্থন হারাচ্ছে মোদী সরকার। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতীয় গণমাধ্যম এবং মোদী সরকারের পক্ষপাতিত্ব নিয়ে এবার নিজ দেশ ভারতীয় নাগরিকদের তুমুল সমালোচনার মুখে পড়েছে ভারতীয় গণমাধ্যম এবং নরেন্দ্র মোদী। কখনো বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, কখনো বাংলাদেশে হিন্দুদেরকে গণহারে হত্যা, আবার কখনো চট্টগ্রাম দখল করবে ভারত, এমন সব মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করছে ভারতের বিতর্কিত কিছু সংবাদ মাধ্যম। ভারতের বিশ্লেষকরা বলছেন, ভারতীয় গণমাধ্যমগুলোর বেখেয়ালি এমন সংবাদ প্রকাশে জাতি হিসেবে লজ্জাবোধ করছেন তারা। মিথ্যাচার। আরেকটা কথা বলি, আপনি তো সাংবাদিক, নিশ্চয়ই আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। এবং ডয়েচে ভেলে, যেটা জার্মানির সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিবিসি, সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু তারা এই নিয়ে তারা সংবাদ প্রচার করেছে। আমরা কি আমাদের দেশের মিডিয়াগুলোকে এক ধরনের জোকারির পাঠশালায় পরিণত করব? বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ততটা আগ্রহ দেখায়নি যতটা আগ্রহ দেখাচ্ছে বর্তমানে। আর এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে বিশ্লেষকরা। জানা যায়, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করে আসছে। আর এর ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। ভারতবর্ষের মিডিয়ার সংখ্যাগরিষ্ঠকে আমরা কি বলে চিনি? সারা ভারত এবং তথা সারা পৃথিবী, এখন অভিধানেও শব্দটা ঢুকে গিয়েছে, এটাকে গদি মিডিয়া বলা হয়। গদি মিডিয়া মানে ল্যাপডগ মিডিয়া, যে রাষ্ট্র ক্ষমতার বা রাষ্ট্রের যে শাসক তার প্রশ্রয়ে, তার বরাভয়ে তারই দেওয়া বার্তা বলে চলে। তো এটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত শক্তির ক্ষেত্রে যেভাবে এই গদি মিডিয়া প্রচার করে, যেমনভাবে অপতথ্য ছড়ায়, যেমনভাবে বিভিন্ন ভ্রান্ত ধারণা ছড়ায়, ঘৃণা ছড়ায়, গদি মিডিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট স্বার্থ গোষ্ঠীর, একটি দলের, একটি রাজনৈতিক মনোভাবের প্রচার যন্ত্র হিসেবে গদি মিডিয়া কাজ করে। অনেক সময় তারা কোনো তথ্য ভেরিফাই করে না, অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে, যেটায় দুটো কমিউনিটির মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটা জায়গা তৈরি হতে পারে। সেটাই তো গদি মিডিয়ার কাজ, দীর্ঘদিন ধরে এটা করে আসছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতে নিরন্তর চর্চা হচ্ছে। যেভাবে আদানি গোষ্ঠীকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আরও নানা বিষয়ে বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার মদত দিয়েছে, তাতে নরেন্দ্র মোদী তথা বিজেপির যে প্রচার যন্ত্র, যেমন রিপাবলিক টিভি, যেমন এই ধরনের সংস্থাগুলি, তারা মোদী সরকার বা মোদীর দলটি যে ভাষ্য প্রচার করতে চায়, যে ভাষ্য প্রচার করতে পছন্দ করে, সেইটাই প্রচার করবে। সেটা সব ক্ষেত্রেই সত্যি, আমাদের দেশের ক্ষেত্রেও সত্যি, বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে অবজেক্টিভ নিউজ প্রচার না করে, আপনি কি একটি মিডিয়াতেও দেখেছেন ভারতবর্ষের, মানে আপনি সাংবাদিক, আপনাকেই আমি প্রশ্ন করছি যে আপনাকে দেখতে, যে গত 10 বছরে নির্বাচনকে বাংলাদেশে কিভাবে প্রহসনে পরিণত করেছেন শেখ হাসিনা। গত 10 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আয় কিভাবে কমেছে, গত 10-12 বছরে শেখ হাসিনার সরকার কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, গত 10 বছরে বারবার শেখ হাসিনা কিভাবে সংখ্যালঘুদের ওপর, ধর্মীয় সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর আক্রমণ আটকাতে ব্যর্থ হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এবং নরেন্দ্র মোদী সরকারের উচ্চপদস্থ এমপি মন্ত্রীরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়ে যে অভিযোগ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, বাস্তবে তা কতটা সত্যি? কি বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা? হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছে, বাংলাদেশের সাধারণ হিন্দুদের উপর নির্যাতন না হলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দীর্ঘ 16 বছর কিছু হিন্দু নেতা বাংলাদেশের রাজপথ দাপিয়ে বেরিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
যেটা মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হয়েছে। ব্যক্তি বা ছাত্র বা যুব তারা বিভিন্ন জায়গায় যে মুসলিম আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের চাইতেও বেশি বেশি লাফালাফি করেছে, যেটা উচিত হয় না। যে সমপর্যায়ে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। এখন তো তাদের কোনো জায়গা নাই, সব পালিয়ে গেছে। তো এটা পালানোরও দরকার ছিল না। আর যারা সাহসী বা কিছু করে নাই তারা তো এখন মাঠে আছে। আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি, কই তারা তো পালাইলো না। এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। আমার ফেনীতে খবর নেন, প্রথম দিন শুধু একটা মন্দিরে হামলা হয়েছে, পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি। আমি ভিজিট করেছি পুরো এলাকায়। অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে, আমি তো আমার জেলার কথা বলতে পারি। সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট, কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে, বরং আওয়ামী লীগ আমলে হয়েছে, জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে। কই এখন তো সেই ঘটনা ঘটে নেই। তো এই সমস্ত আজগুবি তথ্য কোত্থেকে আসে? কোত্থেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে? না, এটা সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য না। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের সত্যতা যাচাই করার জন্য ভারত থেকে কয়েকশো বিশ্লেষক বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে বিভিন্ন মন্দির এবং হিন্দুদের সাথে সরাসরি কথা বলে সম্প্রতি ঢাকা থেকে ভারতে গিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা এবং এই প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক। যেভাবে ভাবা হয়েছিল যে বাংলাদেশ একেবারে পতন হয়ে যাবে, বাংলাদেশ একেবারে রসাতলে যাবে, এবং বলা হয়েছিল এমনকি আগের রেজিমের যারা মন্ত্রী ছিলেন, প্রভাবশালী মন্ত্রী, তারা প্রকাশ্যে এগুলো বলতেন যে আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ খুন হবে, লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হবে। আমি যদি তুলনাটা করি, সেরকম তুলনা কিন্তু মানে খুব কমই হয়েছে যে একটা বিরাট বিপর্যয় ঘটে গেছে, বাংলাদেশ রসাতলে গেছে, বাংলাদেশ তালিবান রাষ্ট্র হয়ে গেছে, এটা মোটেই ঠিক নয়। এটা অদ্ভুতভাবে আমি সোশ্যাল মিডিয়াতে প্রবল প্রচার আমি শুনছি বা দেখছি, কিন্তু বাস্তবে আমি এবার তো 18-19 দিন ছিলাম। আমি মূলত অবশ্য ঢাকায় ছিলাম, রংপুরেও আমি গেছিলাম। কোনো জায়গাতে সেরকম গেল রব উঠেছে এরকম ফেসবুকের বাইরে আমি কোথাও দেখিনি। তো এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে। এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে। আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছেন, তারা সরাসরি একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন, এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয়, তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে, তারা ভোটটাকে সংহত করতে পারবে। কিন্তু আমি তো বলছি যে কোথাও, আমি আগেও বলেছি যে দেখুন, হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথেও ওখানে আমি কথা বলেছি। আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম, পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল। তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি, তো শুনুন, অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারতো না। আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি যে সেখানে কিন্তু খুব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যতটা মধুর হওয়ার কথা ছিল, দিন দিন তা শত্রুতায় রূপ নিচ্ছে। আর এবার ভারতীয় নাগরিকরা নিজ দেশের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। দর্শক, ভারতীয় সচেতন নাগরিকরা যেভাবে বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করেছে, এমন দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।